আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে। আপনারা আজকে বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো হচ্ছে কিভাবে আপনার একটা সিভি তৈরি করবেন এটা। সিভি হচ্ছে অর্থাৎ আপনার পুরো লাইফ বা আপনাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা ডকুমেন্ট এবং এরকম একটা পেপার বা এমন একটা ডেমনস্ট্রেশন। যেমন ধরেন যে আপনার নাম কি, আপনি কি করেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন, আপনি এখন বর্তমানে কি করছেন, অর্থাৎ আপনার পুরো জিনিসটাকে হচ্ছে একটা পেপারের মধ্যে মানে ইনক্লুডেড করা থাকে, অ্যাকুমুলেটস করা থাকে। এটাই হচ্ছে মূলত সিভিটা। এখন কথা হচ্ছে সিভিটা আসলে গুরুত্বপূর্ণ কেন? যখন নাকি আপনারা কোনো জব করতে যান অথবা আপনারা হায়ার স্টাডির কথা চিন্তা করেন, তখন হচ্ছে মূলত আপনার সিভি পাঠাতে হয়। অর্থাৎ আপনি যেহেতু যান না, আপনি পরে যান, বাট আপনার সিভিটা আগে যায়। তার মানে আপনার সিভিটা দেখেই হচ্ছে ইভালুয়েশন করা হয় যে আপনাকে তারা কি ডাকবে নাকি ডাকবে না, আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, আপনাকে কি ভাইবার জন্য কল করবে, অথবা আপনাকে এক্সামের জন্য কল করবে নাকি করবে না। অর্থাৎ আপনার যাওয়ার আগে আপনার সিভিটা সেখানে পাঠাতে হয়। তার মানে সিভি হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা আপনাকে পুরো রিপ্রেজেন্ট করে। আর আজকে মূলত আমি যে সিভি ফরম্যাট নিয়ে কথা বলবো, এটা হচ্ছে শুধুমাত্র যারা নাকি হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চান তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। আর বাকি যারা জবের জন্য বাংলাদেশে থাকবেন তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, নর্মালি হয় না। তো ওরকম বিষয়গুলো আমরা এখানে অ্যাভয়েড করেছি। জাস্ট আমাদের পুরো স্ট্রাকচারটা সিভির আজকে এরকম যে আপনি যদি হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চান, মাস্টার্সের জন্য হতে পারে, পিএইচডির জন্য হতে পারে, পোস্ট ডকের জন্য হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে এই পুরো সিভি ফরম্যাটটা হচ্ছে আপনার জন্য অনেক বেশি অ্যাপ্লিকেবল হবে। এখন আমরা আসি যে সিভি, আমরা তো প্রথমে বুঝে নিলাম আসলে সিভি জিনিসটা আসলে কি। তো এই যে সিভি, তো সিভিটার মধ্যে যা যা বিষয়গুলো থাকবে এগুলোর আমরা এক্সপ্লানেশন আজকে করা ট্রাই করব, একদম ধরে ধরে খুঁটে খুঁটে, যাতে করে খুব ইজিলি আমরা বুঝতে পারি কোন বিষয়টা আমাদের সিভির মধ্যে আছে আর কোনটা নেই, আর যেটা নেই ওইটা কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি, আর কিভাবে এটা আমাদের সিভির মধ্যে ইনক্লুড করাতে পারি। অর্থাৎ এই ধরনের কিছু একটা, যাতে করে আমরা লিঙ্ক করতে পারি, ও আচ্ছা আমার সিভিতে তো এটা নেই, তাহলে এইটা কিভাবে আমি অ্যাচিভ করে আমার সিভির মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে এটা কিন্তু অনেক এক্সট্রা একটা ভ্যালু অ্যাড করবে আপনার সিভিতে। তো বুঝতেই পারছেন আজকের সিভিটা অবশ্যই প্রফেশনাল এবং একাডেমিক সিভি হবে। এটা অ্যাজ ইউজুয়াল যে আপনার বিয়ের জন্য যে বায়োগ্রাফি বা ট্রেডিশনাল যে জব, ওই রকম কোনো সিভি না। যাই হোক, আমাদের ইন্ট্রোডাকশন মোটামুটি শেষ করেছি। এখন মূলত আমরা শুরু করতে চাচ্ছি যে how to prepare বা how to make a professional or academic CV। একদম প্রথমেই যদি আমরা বলি, সিভি তৈরি করতে হলে আমাদের একটা হেডার ঠিক করতে হবে, আর একটা হচ্ছে ফটো। তো একটু আমি বলি যে হেডার মিনস হচ্ছে আপনার ফুল নেম, এটা আপনার সিভিতে একদম ওপরে বাঁ পাশে লিখতে হবে, অথবা ধরে নিচ্ছে আপনি ডান পাশে লিখেছেন, তো নর্মালি দেখা যায় বাঁ পাশে লিখতে হয়, একটু মোটা করে একটু বড় করে লিখতে হয়। আপনার ফুল যে ফর্মাল নেম আছে, এইটা সার্টিফিকেট নেম আছে, এটা এটা কিন্তু কখনোই আপনার যে ফেসবুক নাম বা ইনস্টাগ্রাম নাম এগুলো কিন্তু হবে না। অর্থাৎ আপনি যে সার্টিফিকেট যে ফর্মাল নাম আছে এটা আপনাকে লিখতে হবে, একটু বোল্ড করে একটু মোটা করে। এরপরে হচ্ছে আপনার একটা ফর্মাল ছবি দিতে হবে। ফর্মাল ছবিটা বুঝতেই পারছেন, ফর্মাল ড্রেস পরা থাকবে, অবশ্যই এটা সেলফি টাইপের কোনো ছবি হবে না, একদম ফর্মাল, সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার একটা মার্জিত একটা ছবি আপনাকে ইউজ করতে হবে। বা আপনি যদি চান ছবিটা অ্যাভয়েড করতে পারেন, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। তো আপনারা যদি বিদেশের প্রফেসরদের, কোনো ফরেন প্রফেসরদের সিভিগুলো নর্মালি দেখেন, তাহলে দেখবেন তারা কিন্তু ছবিটাকে অ্যাভয়েড করে, তারা কিন্তু ছবি ইউজ করে না। বাট আপনি যদি চান সেই ক্ষেত্রে ছবি ইউজ করতে পারেন, ফটো ইউজ করতে পারেন, তবে অবশ্যই সেটা রিসেন্ট একটা ছবি হতে হবে। এমন না যে আপনার বয়স এখন 26, আপনি 16 বছর বয়সের একটা ছবি ইউজ করলেন, এমনটা করা যাবে না। কোনো সেলফি টাইপের ছবি অ্যাভয়েড করতে হবে, ওগুলো ইউজ করা যাবে না। একদম সুন্দর, স্বচ্ছ, রিসেন্ট, পরিষ্কার এরকম ছবি ইউজ করতে হবে। এরপর যদি বলি কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আপনার একটা সাব টাইটেল থাকবে বা টপিক থাকবে, তো ওইটার আন্ডারে যখন আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, সেক্ষেত্রে
অবশ্যই আপনি ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, কারণ নর্মালি দেখা যায় যখন আপনি বাইরে সিভিটা পাঠাবেন, কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে তারা কিন্তু ইমেলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে আপনার যদি কোনো ইনস্টিটিউশনাল ইমেল থাকে এটা দেওয়ার জন্য, পাশাপাশি আপনার যে পার্সোনাল ইমেল আছে এটাও দেওয়ার জন্য, দুইটা দেওয়ার জন্য। আর আপনি যদি চান সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার কিন্তু ইউজ করতে পারবেন। আর অবশ্যই যেগুলো আপনি ইউজ করবেন সেগুলো সব সময় সচল রাখতে হবে, যাতে করে ওই ইউনিভার্সিটির কর্মকর্তা যারা আছেন বা প্রফেসররা যারা আছেন তারা খুব ইজিলি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, খুব স্মুথলি করতে পারে। অর্থাৎ আপনাকে ইমেল করার সাথে সাথে যেন আপনি সেটা রেসপন্সটা করতে পারেন। এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে গিয়ে আপনার ওই যে ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই, আমি বাংলাদেশের এই জায়গায় থাকি, আমার বাড়ির নাম্বার এত, আমার এলাকার নাম্বার এই, এলাকার নাম এইটা সেটা, এগুলি দেওয়ার দরকার নেই। জাস্ট আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, দুইটা ইমেল অ্যাড্রেস, একটা হচ্ছে ইনস্টিটিউশন ইমেল অ্যাড্রেস, যদি এটা থাকে এটা দিবেন, নাহলে পার্সোনাল যেটা ইমেল অ্যাড্রেস আছে এটা দিবেন। আর আপনি যদি চান আপনার ফোন নাম্বারটা ইউজ করতে পারেন। ওকে, তাহলে আমাদের সেকেন্ড যেটা ছিল কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা আমরা কভার করে ফেলেছি। 3 নম্বর হচ্ছে অবজেক্টিভ অর পার্সোনাল স্টেটমেন্ট। এই যে অবজেক্টিভ বা পার্সোনাল স্টেটমেন্ট অ্যাকচুয়ালি বিষয়টা কি, এইটা আপনি কয়েক লাইন লিখবেন আপনি আপনার নিজের সম্পর্কে, অর্থাৎ যার মাধ্যমে আপনার যে ক্যারিয়ার গোল আছে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। যেমন আমি একজন স্টুডেন্ট, আমি এখন মাস্টার্স করতে চাচ্ছি অ্যাব্রোডে বা পিএইচডি করতে যাচ্ছি, তখন সেক্ষেত্রে আমি ওইখানে যাব, গিয়ে হচ্ছে আমি আমার ক্যারিয়ার কিভাবে সাজাবো। যেমন মাস্টার্স যদি করি তাহলে আমি বলবো যে মাস্টার্সের পর আমি পিএইচডি করবো, পিএইচডি করার পর আমি একাডেমিক কোনো একটা ইউনিভার্সিটিতে জব, ইন্ডাস্ট্রিতে জব করবো, বা এরকম সুন্দর করে 3-4 লাইনের মধ্যে নিজেকে রিপ্রেজেন্ট করা এইটা। বা আপনি কেন স্টাডি করতে যাচ্ছেন এটা যদি লিখতে চান লিখতে পারেন। অর্থাৎ আপনার লাইফের গোলটা কি, আপনি কি করতে চাচ্ছেন, এই জিনিসটা হচ্ছে কয়েক লাইনের মধ্যে প্রেজেন্ট করা। এরপর হচ্ছে এডুকেশনাল আর একাডেমিক যে ডিগ্রিগুলি আছে, ক্রেডেনশিয়ালস যে বিষয়গুলো আছে এগুলোকে সেখানে উল্লেখ করা। যেমন আমি যদি বলি আমি এসএসসি দিয়েছি, এইচএসসি দিয়েছি, অনার্স করেছে, মাস্টার্স করেছে, সব করেছে, সেই ক্ষেত্রে এই যে পুরো যে বিষয়টা আছে এটাকে একদম সুন্দর করে প্রেজেন্ট করা। যেমন আমি প্রথমে যেটা লাস্ট যে ডিগ্রিটা আছে, যেটা সর্বশেষ অর্জন করেছে এটা প্রথমে দিতে হয়, আর যেটা অনেক আগে করছে সেটা একদম শেষে দিতে হয়। যেমন প্রথমে আমরা কি করি এসএসসি, তার মানে এসএসসি হবে একদম লাস্টে, এসএসসির ওপরে হবে এইচএসসি, এইচএসসির উপরে হবে অনার্স, অনার্সের উপর হবে মাস্টার্স, অর্থাৎ মাস্টার্স একদম শুরুর দিকে থাকবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে এসে জাস্ট আমরা অনেক ডিটেলসে লিখবো না, জাস্ট আমরা লিখবো এসএসসি আমি কত সালে পাস করেছি, আমার সাবজেক্ট কি ছিল, সায়েন্স ছিল, আমার সিজিপি এটা ছিল। আর আমার যদি কোনো পজিশন থাকে যেমন ওইটা আমরা এখানে মেনশন করে দিতে পারি। যেমন আমি যদি স্ট্যান্ড করে থাকি কোনো বোর্ডের আন্ডারে তখন সেটা আমরা এখানে মেনশন করতে পারি। একইভাবে এইচএসসি, একইভাবে হচ্ছে অনার্স আর মাস্টার্স। যখন অনার্স আর মাস্টার্সে যাবো তখন অবশ্যই সেক্ষেত্রে ডিপার্টমেন্ট লিখতে হবে, ফ্যাকাল্টি লিখতে হবে, আর পাশাপাশি হচ্ছে গিয়ে যে ইউনিভার্সিটির নাম সেটা তো লিখতে হবে, আর সিজিপিটা কিন্তু মেনশন করে দিতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো আমরা অ্যাজ ইউজুয়াল সবাই জানি, এগুলো হচ্ছে মেনশন করতে হয়। তার মানে এখানে কি কি পেলাম আমরা, ইনস্টিটিউশনাল নেম পেলাম, কত সালে পাস করেছে এটা, কোন ডিপার্টমেন্ট থেকে পাস করেছে, আমার ফ্যাকাল্টি কি ছিল, ইউনিভার্সিটির নাম কি ছিল, আমার সিজিপি কি ছিল, এই বিষয়গুলো হচ্ছে এখানে মেনশন করা। প্রথমে হচ্ছে একদম রিসেন্ট ডিগ্রি, তারপরে আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে নামতে থাকবে। এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি যে কাজ করেছেন, এই কাজ যে করেছেন এটা এখানে মেনশন করা। অর্থাৎ আপনি কোন কোন জায়গায় কাজ করেছেন, কোন কোন ইনস্টিটিউশনে কাজ করেছেন। লাইক আপনি একটা ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচার হিসেবে কাজ করেছেন, তো এইটা কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স আপনি এখানে মেনশন করবেন। অথবা আপনি হচ্ছে একটা রিসার্চ অর্গানাইজেশনের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, এটা আপনি এখানে মেনশন করতে পারেন। অথবা আপনি কিছুই করেননি, জাস্ট এমনি নর্মাল কাজ করেছেন, তো এটাও কিন্তু এখানে মেনশন করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি আপনার কাজের সাথে রেলিভেন্ট। বিষয়টা যদি এরকম না হয় যে আপনি একটা ফিল্ডের সাথে কাজ করেছেন বাট আপনি অ্যাপ্লাই করেছেন অন্য একটা ভিন্ন একটা জায়গায়, তখন ওই দুইটাকে ম্যাচ করে দেওয়া। যেমন আমি একটু বলি, আমি হচ্ছে চাচ্ছি একটা ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করব, তো ওইখানে আমি এটা
আবেদন করব। তো আমি করলাম কি যে আমি সাপোজ হচ্ছে একটা দোকানে কাজ করেছি বা একটা মার্কেটে কাজ করেছে। এখন আমি যদি ওই এক্সপেরিয়েন্সটা যদি আমার সিভিতে দিই তাহলে কি হবে? এটা কিন্তু হচ্ছে না, কারণ এটা কিন্তু ম্যাচ করছে না, রাইট? বাট আমি যদি কোনো ইউনিভার্সিটিতে টিএ হিসেবে কাজ করি বা আর হিসেবে কাজ করি বা জিটি হিসেবে কাজ করি বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, তখন কিন্তু এটা আমি ইজিলি ম্যাচ করতে পারবো, কানেক্ট করতে পারবো, লিঙ্ক করাতে পারবো। তার মানে এই বিষয়গুলো একটু খেয়াল রাখা, যাতে করে আমার যে প্রফেশনটা আগে ছিল আর আমি যেটার জন্য অ্যাপ্লাই করছি এই দুইটার মধ্যে যাতে মিল থাকে, যাতে এমনটা না হয় যে কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর যদি বলি রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তো আপনি এখানে মেনশন করে দিবেন যে আপনি বড় ধরনের কোনো প্রজেক্টে কাজ করেছেন। এটা হতে পারে কোনো গভর্নমেন্ট প্রজেক্ট, এটা হতে পারে আপনার পার্সোনাল প্রজেক্ট বা ইউনিভার্সিটি প্রজেক্ট বা কোনো ইনস্টিটিউশনাল কোনো প্রজেক্ট হতে পারে, অথবা আপনি কোনো অর্গানাইজেশনে কাজ করেছেন। অর্থাৎ আপনি যদি যে যে বিষয়ের উপর রিসার্চের উপর আপনি কাজ করেছেন ওগুলো এখানে মেনশন করে দাও। অথবা আপনি যদি কোনো একটা ইনস্ট্রুমেন্ট অনেক ভালো ইউজ করতে পারেন লাইক এইচপিএলসি, এটা হতে পারে, তারপর এটা হতে পারে এনএমআর হতে পারে, তারপর এটাতে ইউভি হতে পারে। অর্থাৎ এই ধরনের যদি কোনো সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট আপনি ইউজ করতে পারেন বা হ্যান্ডেল করতে পারেন বা আগে করেছেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু সিভিতে মেনশন করে দিতে পারেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। অর্থাৎ আমরা জানি আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি, দ্যাট মিনস আমাদের একটা মাস নাম্বার অফ পিপল তাদের বাইরে যাবেন, সেক্ষেত্রে তো বাংলা কথা বলতে পারবেন না, অবশ্যই তার নিজের ভাষায় একটা কথা বলতে হবে। এটা হতে পারে ইংলিশ, আপনি যদি কোনো আরব কান্ট্রিতে যান তাহলে এটা হতে পারে অ্যারাবিক, অথবা আপনি যদি চান স্পেন বা এরকম যে কান্ট্রিতে যান তো তাদের একটা নিজস্ব কিন্তু ভাষা থাকে। তো ধরে নিচ্ছে আপনি একটা ইউরোপ বা আমেরিকার এমন একটা কান্ট্রিতে যেতে চাচ্ছেন আপনার হায়ার স্টাডির জন্য, সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলটা থাকতে হবে। যেমন এটা হতে পারে আইএলটিএস হতে পারে, টোফেল হতে পারে, পিটি হতে পারে, জিআরই হতে পারে, ডুইলিঙ্গো হতে পারে, তারপর হচ্ছে জিম্যাট স্যাট, যে কোনো কিছু হতে পারে। আর একদম যদি কোনো কিছু না থাকে তাহলে এমওয়াই, যেটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে অনেক ইউনিভার্সিটি কনসিডার করে ফর মাস্টার্স, নট পিএইচডি। ওকে, তো এখন পর্যন্ত করে না, ইন ফিউচার কখনো করবে কিনা আই ডোন্ট নো। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যে স্কোর আছে, কোনটা আপনি দিয়েছেন, আপনার স্কোর কত, এটা কিন্তু মেনশন করে দিতে হবে ল্যাঙ্গুয়েজ স্কিল এই যে সেকশনটা আছে এখানে। তারপরের সেকশন হচ্ছে কম্পিউটার স্কিল। অর্থাৎ কম্পিউটার স্কিল এটা এমন ধরনের একটা স্কিল যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবারই কম বেশি থাকে বা থাকা উচিত। এখন এই যে এই স্কিল, এইটা কোন ধরনের স্কিল আপনার আছে? কিছু আছে বেসিক স্কিল, তো এগুলো যদি থাকে মোস্ট অফ দ্য টাইম বলা যায় যে ওকে ফাইন, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে কিন্তু হচ্ছে মেনশন করা, যেমন আপনার কম্পিউটার স্কিল কি কি আছে। ওকে, তো এই যে আমরা যদি একটু বলি নর্মালি আমরা কি কি জানি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড জানি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট জানি, মাইক্রোসফট এক্সেল জানি, মাইক্রোসফট অ্যাক্সেস জানি, এগুলো তো নর্মাল সবাই জানি। বা আমরা যদি এসপিএসএস বা স্টাটা এই সম্পর্কে যদি জানি, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, তো এগুলো যদি ইউজ করতে জানি অবশ্যই কিন্তু এগুলো মেনশন করে দিতে হবে। তার মানে একটা যেন সেকশন আমাদের সিভির মধ্যে থাকে যেখানে কম্পিউটার স্কিল এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। এরপর হচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস, বা আমরা অনার্স বলতে পারি বা গ্রান্টস বলতে পারি। যেমন একাডেমিক অ্যাচিভমেন্ট, অর্থাৎ আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে মেনশন করে দিতে পারেন যে আমি 2023 সালে বা 2022 সালে আমি কিন্তু একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম গভর্নমেন্ট থেকে, অথবা আমাদের ইউনিভার্সিটি থেকে, অথবা আমি যে প্রতিষ্ঠানে জব করি ওই প্রতিষ্ঠান থেকে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অর্থাৎ অ্যাওয়ার্ড বা এটা অনার্স হতে পারে, গ্রান্টস হতে পারে, বা আমি গভর্নমেন্ট থেকে একটা গ্রান্ট পেয়েছি রিসার্চের কাজটাকে কন্ডাক্ট করার জন্য। যেমন আমি আমার নিজের কথা বলি, আমি 2023 সালে গভর্নমেন্ট থেকে অ্যানএসটি যে রিসার্চ ফেলোশিপ যেটা আছে এটা কিন্তু পেয়েছিলাম। এটা মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা ছিল, তো ওইটা কিন্তু আমি পেয়েছিলাম, রাইট, আমার মাস্টার্সের থিসিসটাকে কন্ডাক্ট করার জন্য। তো আমি কিন্তু আমার সিভির মধ্যে এটা আমি অ্যাড করে দিয়েছি যে গভর্নমেন্ট থেকে আমি 2023 সালে একটা ফান্ড পেয়েছিলাম, একটা গ্রান্ট পেয়েছিলাম, এটা মূলত পেয়েছিলাম আমাদের যে মাস্টার্স যে থিসিস আছে ওইটাকে কন্ডাক্ট করার জন্য, ওইটাকে কমপ্লিট করার জন্য। তো এরকম যদি আপনার কোনো কিছু পান অবশ্যই কিন্তু সিভির মধ্যে অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। ওপরে আমি আরেকটা কথা একটু বলে দিচ্ছি, অনেকে দেখা যায় 4 পাওয়ার কারণে ইউনিভার্সিটি থেকে একটা অ্যাওয়ার্ড পায়, তো অবশ্যই এটা কিন্তু আপনার ওই একাডেমিক অ্যাচিভমেন্টের মধ্যে অ্যাড করে দিতে পারবেন। এরপর যদি বলি
ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ দেখা যায় যে যেহেতু আমরা ফার্মেসি স্টুডেন্ট, আমরা ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করেছি ফার্মেসি থেকে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কোম্পানিতে গিয়ে ইমপ্লান্ট ট্রেনিং করে আসছি। তো এটাও কিন্তু এক ধরনের ট্রেনিং, তো আমরা কিন্তু এটা এখানে অ্যাড করে দিতে পারি। বা আপনারা যারা আছেন যে অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, তারাও যদি এরকম কোন ট্রেনিং করে থাকেন বা আপনাদের কোনো ইন্টার্নশিপ হয়ে থাকে, অবশ্যই এটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। অথবা ধরেন যে আপনি কোন একটা রিসার্চ অর্গানাইজেশন অনলাইনে কোর্স করেছেন, ওইটা একটা সার্টিফিকেট আপনার আছে, তো আপনি কিন্তু চাইলে এটা অ্যাড করে দিতে পারেন। অথবা আপনি ফিজিক্যালি করেছেন, এই ধরনের টাইপের যতগুলো আছে যেগুলো ট্রেনিং রিলেটেড, কোর্স রিলেটেড বা ইন্টার্ন রিলেটেড, এগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর হচ্ছে পরের সেকশনটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। আর আমরা জানি এখানে হচ্ছে এমন একটা আসলে সেকশন, এখানে মানুষ সব কিছু অ্যাড করা দেওয়া ট্রাই করে, অ্যাকচুয়ালি তার ওপরে যে সেকশনগুলো যে সেপারেট, এটা তারা বোঝে না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অ্যাকচুয়ালি এটা অ্যাক্টিভিটিস, তার মধ্যে আবার এক্সট্রা, তার মানে বুঝতে পারছি যে যেটা অ্যাকচুয়ালি রিলেভেন্ট আমাদের যে টপিক্সের সাথে, এটা হতে পারে নাও হতে পারে, রাইট? যেমন আপনি যদি কোনো ক্লাব ক্লাব করে থাকেন, এটা ইংলিশ ক্লাব হতে পারে, ডিবেট ক্লাব হতে পারে, তো এটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। আপনি যদি কোনো ইভেন্ট অর্গানাইজেশন করে থাকেন, অর্গানাইজ করে থাকেন, বা হচ্ছে কোনো কনফারেন্স অ্যারেঞ্জ করে থাকেন, কোনো সেমিনার অ্যারেঞ্জ করে থাকেন, বা এগুলোতে আপনি পার্টিসিপেন্ট করেছেন, অর্থাৎ এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো আছে, এইগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, কারণ এগুলো কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করা হয়। এরপর সুপারভাইজড রিসার্চ ওয়ার্ক, লাইক আপনি যদি কোনো ইউনিভার্সিটি টিচার হয়ে থাকেন, তখন দেখা যায় যে অবশ্যই আপনি বেশ কিছু স্টুডেন্টকে সুপারভাইজ করেছেন রিসার্চের কাজ করার জন্য। যেমন আপনি যদি একজন লেকচারার হয়ে থাকেন, বা সিনিয়র লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউনিভার্সিটির পক্ষ থেকে ব্যাচেলরের জন্য বা মাস্টার্সের জন্য কিছু থিসিস বা প্রজেক্ট স্টুডেন্ট প্রোভাইড করা হয়, তখন আপনাকে কিন্তু ওই স্টুডেন্টকে গাইড করতে হয় বা সুপারভাইজ করতে হয়। তো এই যে আপনি যে কতগুলো ইউনিভার্সিটি সুপারভাইজ করেছেন স্টুডেন্টকে, বা তাদেরকে দিয়ে কি কি কাজ করিয়েছেন, এটারও কিন্তু এখানে একটা ব্রিফ দিতে পারেন, সংক্ষেপে কিন্তু তুলে ধরতে পারেন। যেমন হচ্ছে সুপারভাইজ রিসার্চ ওয়ার্ক, আপনি কোন কোন কাজগুলো সুপারভাইজ করেছেন, এটা আপনি কি ফাইটও করাইছেন তাদেরকে, নাকি হচ্ছে কম্পিউটারেটেড ড্রাগ ডিজাইন করেছেন, নাকি হচ্ছে তাদেরকে হচ্ছে ল্যাব ওয়ার্ক করেছেন, নাকি তাদেরকে দিয়ে সার্ভে করিয়েছেন, অর্থাৎ কোন টাইপের কাজ করিয়েছেন বা কোন পয়েন্ট নিয়ে কাজ করেছেন, এই বিষয়টাকে হচ্ছে এখানে মেনশন করে দেওয়া। যেমন আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি অনেক স্টুডেন্টকে সুপারভাইজ করেছি, তো তাদেরকে যে যে কাজে আমি সুপারভাইজ করেছি তার ছোট্ট একটা লিস্ট কিন্তু আমি আমার সিভিতে অ্যাড করে দিয়েছি। এরপর হচ্ছে পাবলিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা হায়ার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, তখন কিন্তু আমাদের পাবলিকেশন থাকাটা গুরুত্বপূর্ণ। আর এই যে পাবলিকেশন আর প্রেজেন্টেশন মিনস হচ্ছে যে আপনার যদি কোনো পেপার পাবলিশ হয়ে থাকে কোনো একটা জার্নালে, সেক্ষেত্রে অবশ্যই ওই পাবলিকেশনগুলো সিভিতে অ্যাড করবেন, মাস্ট, এটা যাতে একদমই মিস না হয়ে যায়। ওকে, তো চেষ্টা করবেন যে যে পেপারগুলো পাবলিশ হয়েছে ওই পেপারগুলো হচ্ছে আপনার সিভির মধ্যে অ্যাড করে দেওয়া। যদি অনেক পেপার পাবলিশ হয়ে থাকে, এর মধ্যে যেগুলো সবচেয়ে ভালো পেপার, সবচেয়ে রিসেন্ট পেপার, সবচেয়ে রিলিভেন্ট, আপনি যে কোর্সের জন্য অ্যাপ্লাই করছেন ওইটার সাথে, অথবা যেটা কিনা আপনার অনেক বেশি হাই ইম্প্যাক্টের পেপার পাবলিশ হয়েছে, ওই ধরনের পেপারগুলো আপনি প্রথমের দিকে রাখা শুরু করবেন বা রাখবেন বা অ্যাড করবেন। অথবা যেগুলোতে আপনি ফার্স্ট অথর আছেন অথবা আপনি করেসপন্ডিং অথর আছেন, ওই পেপারগুলো ফার্স্টের দিকে রাখবেন। এরপর হচ্ছে রিভিউ যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমরা জানি যে যারা রিসার্চের কাজ করে তারা কিন্তু অনেক সময় দেখা যায় জার্নাল থেকে ইনভাইটেশন আসে যে আপনি আমার পেপারটাকে রিভিউ করে দেন। তো আপনার যদি ওইরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, এটা কিন্তু অ্যাড করে দিবেন। কারণটা হচ্ছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো জার্নালে কাজ করেছি, অনেকগুলো জার্নালে আমি রিভিউয়ার হিসেবে কাজ করেছি, এখনো করছি। তো যখন অনেক বড় বড় জার্নাল সেগুলো, তো ওই জায়গা থেকে যখন আমার কাছে ইনভাইটেশন আসে, আমি কিন্তু ওই অনুযায়ী তাদের পেপারটাকে খুব সুন্দর করে রিভিউ করে দিই। এরপর তারা কিন্তু আমাকে সার্টিফিকেট প্রোভাইড করে, প্রত্যেকটা পেপারের জন্য একটা সার্টিফিকেট প্রোভাইড করে। তো অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে আমি কিন্তু চাইলে ওগুলো সাবমিট করতে পারি, ইভেন করেছিও। তো আপনাদের যদি এরকম সুযোগ থাকে, অবশ্যই আপনারা এরকম যে জার্নাল আছে, জার্নালে কাজ করবেন, জার্নালের রিভিউয়ার হিসেবে কাজ করবেন, তাহলে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি শো করতে পারবেন। ওকে, বা আপনি আপনার সিভির মধ্যে অ্যাড করতে পারবেন, যেমন আপনি 5টা বা 10টা জার্নালে কাজ করেছেন, এই জার্নালের নামগুলো হচ্ছে এগুলো। ওকে, এরপর হচ্ছে জার্নাল এডিটোরিয়াল বোর্ড মেম্বার, অর্থাৎ আপনি যদি কোনো জার্নাল এডিটোরিয়াল বোর্ড মেম্বার হিসেবে কাজ করেন, ভাবা যায় এটা কিন্তু আসলে
খুবই একটা আপার লেভেলের একটা কাজ। লাইক আপনার যখন পিএইচডি হয়ে গিয়েছে, আপনার পিএইচডি কমপ্লিট করে ফেলেছেন, লাইক এখন আপনি চাচ্ছেন যে পোস্ট ডক করার জন্য, তখন কিন্তু আপনার অলরেডি একটা পজিশন চলে আসছে, অথবা আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। পাশাপাশি আপনি একটা জার্নাল এডিটোরিয়াল বোর্ডের কিন্তু মেম্বার, এডিটোরিয়াল বোর্ডের বড় একটা সেকশন আপনি হ্যান্ডেল করছেন। তো এই যে কোন জার্নালে আপনি এডিটোরিয়াল বোর্ডের মেম্বার বা কি সেকশন, কি রেসপন্সিবিলিটি আপনি এখানে প্লে করছেন, এই জিনিসটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন সিভির মধ্যে, খুব শর্টলি, খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্ট করতে পারেন, করা উচিত। এরপর হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট অ্যান্ড এরিয়া, অর্থাৎ আপনার কোন বিষয়ের প্রতি অনেক বেশি রিসার্চ ইন্টারেস্ট আছে। লাইক হচ্ছে আমি ক্যান্সার নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি কাজ করার জন্য, ওকে, বাট আমার মাস্টার্সের টপিকটা ভিন্ন। একইভাবে হচ্ছে অনেকের দেখা যাবে তারা নিউরো সায়েন্স নিয়ে অনেক পছন্দ করে, অনেকে ফাইটোকেমিস্ট্রি নিয়ে পছন্দ করে, অনেকের হচ্ছে গিয়ে তারা যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট রিলেভেন্ট তারা পছন্দ করে। অর্থাৎ আপনার রিসার্চ ইন্টারেস্টটা কি, আপনি কি নিয়ে কাজ করতে চান? আপনি কি মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করতে চান, লাইক হচ্ছে আপনি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস এগুলো নিয়ে কাজ করতে চান, নাকি আপনি কি নিয়ে কাজ করতে চান, নাকি আপনি কম্পিটিশন এইডেড ড্রাগ ডিজাইন নিয়ে কাজ করতে চান, নাকি আপনি ভ্যাকসিন ডিজাইন নিয়ে কাজ করতে চান? অ্যাকচুয়ালি আপনার ইন্টারেস্টটা কি, আপনি কি নিয়ে কাজ করতে চান, ওই জিনিসটাকে শর্ট করে সুন্দর করে প্রেজেন্ট করে 2-1 লাইনের মধ্যে। ধরে নিচ্ছে আপনি এটা খুব সুন্দর করে করে দিয়েছেন। ফাইনালি হচ্ছে আপনার চলে আসবে হচ্ছে রেফারেন্স, অর্থাৎ রেফারেন্স এটা অ্যাকচুয়ালি অপশনাল, বাট এটা দেওয়া উচিত। এই যে আপনি যে রেফারেন্সটা যে আপনি দিবেন, এখন কার রেফারেন্স আপনি ইউজ করবেন, যে প্রফেসরের সাথে আপনার সবচেয়ে ভালো সম্পর্ক, চেষ্টা করবেন তার রেফারেন্সটা ইউজ করার জন্য। আর ওনার পজিশনটা যদি একটু ওপরের দিকে হয় তাহলে এটা হচ্ছে বেটার, নট নেসেসারি যে হতে হবে, বাট যদি ওপরের দিকে হয়, যেমন একজন প্রফেসর আর একজন লেকচারার, তো প্রফেসরকে দেওয়ার চেষ্টা করবেন আর কি। তো আপনি রেফারেন্স ইউজ করতে পারবেন, আর করা উচিত। যাদের সাথে হচ্ছে আপনার ভালো সম্পর্ক তাদের সাথে হচ্ছে আপনি কথা বলে তাদের রেফারেন্সটা ইউজ করবেন। অবশ্যই রেফারেন্স যখন ইউজ করবেন তাদের নাম, তাদের যে ডেজিগনেশন, তাদের যে ইমেল অ্যাড্রেস, এগুলো সবগুলো কিন্তু দিয়ে দিবেন। সে এখন কোন পজিশনে জব করছে, কোন ইউনিভার্সিটিতে বা কোন অর্গানাইজেশনে জব করছে, কি করছে, এটার ডিটেলস কিন্তু দিয়ে দিবেন। এটা আমরা জানি আসলে কিভাবে রেফারেন্সিংটা করতে হয়, রেফারেন্সটা দিতে হয়। আর অবশ্যই তার থেকে পারমিশন কিন্তু নিয়ে নেবেন নিজে নিজে, কিন্তু এটা দেওয়া একদমই ঠিক না। আর ফাইনালি হচ্ছে সিগনেচার, অবশ্যই আপনি খুব সুন্দর করে একটা সিগনেচার আপনি বানিয়ে নেবেন, এটা আপনি হাতে লিখে দেন হচ্ছে আপনি এটা অ্যাড করতে পারেন স্ক্যান করে সুন্দর করে, অথবা আপনি যদি চান অনলাইন অনেক টুল আছে যেখানে হচ্ছে আপনি যদি লেখেন সিগনেচার জেনারেটর, অনেকগুলো অনলাইন আপনার টুল পেয়ে যাবেন, এআই পেয়ে যাবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অথবা ওয়েবসাইট পেয়ে যাবেন, যার মাধ্যমে খুব ইজিলি আপনি আপনার অনেক সুন্দর সুন্দর কিছু প্রফেশনাল সিগনেচার কিন্তু তৈরি করতে পারবেন। তো ধরে নিচ্ছি ফাইনালি আপনাদের সিভিটা কমপ্লিট। অবশ্যই আপনাদের আরো 2টা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফরম্যাটিং করতে হবে, যাতে করে আপনার সিভিটা একটা গুড লুকিং হয়, খুব সুন্দর দেখতে হয়, লাইক প্রথম দেখাতে যাতে খুব সুন্দর লাগে। বলে না, প্রথমে দর্শনধারী তারপর হচ্ছে গুণ বিচারী। প্রথমে যদি আপনার সিভিটা খুব অর্গানাইজ, খুব সুন্দর, যে অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে, ওয়ার্ডগুলোর সাইজ ঠিক আছে, ওয়ার্ডগুলো হচ্ছে বাঁকা হয়ে রয়নি, বা নেই, একদম স্ট্রেট লাইন বরাবর আছে, সবগুলো হচ্ছে সেম ফন্ট আমরা ইউজ করেছে, অর্থাৎ এই ধরনের সব কিছু যাতে ঠিক থাকে, যাতে প্রথম দেখাতে খুব সুন্দর গুড লুকিং একটা ভাইব দেয়, এরকম একটা জিনিস হচ্ছে ক্রিয়েট করা। ফাইনালি আপনি ফরম্যাটিং খুব সুন্দর করে ফেলেন। এখন আপনার কাছে হচ্ছে কি একটা প্রুফ রিডিং করা, ভালো মতো সিভিটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে পড়া, বারবার পড়া, বারবার পড়া। যদি আপনি বারবার পড়েন সেক্ষেত্রে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, কোনো স্পেলিং মিস্টেক থাকে, কোনো পাংচুয়েশনাল প্রবলেম থাকে, অথবা কোনো ধরনের মিস ইনফরমেশন থাকে, এটা কিন্তু খুব ইজিলি কারেক্ট করতে পারবেন। তার মানে প্রুফ রিডিং এর কোনো বিকল্প কিন্তু নেই। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের সিবি নিয়ে লেকচার। তো অনেকদিন ধরে আসলে আমরা চাচ্ছিলাম কিভাবে একটা প্রফেশনাল সিবি তৈরি করা যায়, এটার উপর একটা ক্লাস দেওয়ার জন্য। তো অনেকে আমাকে বলেছিল যাতে এটা আমরা দিই, দ্যাটস হচ্ছে আমরা আমাদের পুরো জিনিসটাকে কভার করলাম, যাতে করে আপনাদের হাই স্টাডির যাত্রাটা আর অনেক বেশি ইজি এবং সুন্দর এবং স্মুথ হতে পারে। আশা করি এই যে সিভির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা এটা ফলো করে বানাবেন। সবার জন্য যে সবগুলো থাকতে হবে এমনটা না, যদি সবার জন্য সব কিছু থাকে তাহলে তো সোনায় সোহাগা, আর যদি না থাকে তাহলে যেটা নেই ওইটার জন্য হচ্ছে চেষ্টা করা আপনার সিভিতে হচ্ছে ইনক্লুড করা। এইরকম একটা সিভি যদি আপনি বানিয়ে যদি হচ্ছে আপনি আপনার প্রফেসরকে পাঠান, আশা করা যায় ইনশাআল্লাহ প্রফেসর কিন্তু খুব ভালো রেসপন্স করবে। ওকে, যেমন আমি যতগুলো প্রফেসরকে ইমেল করেছে তার ম্যাক্সিমাম বা অনেক প্রফেসর কিন্তু রেসপন্স করেছে, ইভেন এগুলো কিন্তু অনেক বড় বড় কান্ট্রি, অনেক বড় বড় ইউনিভার্সিটি থেকে। তো
আপনারা যদি এই ফরম্যাটটা ফলো করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের একটা খুব ভালো একটা প্রফেশনাল সিভি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি আরেকটা কথা একটু বলি, আপনারা কখনই সিভি তৈরি করার জন্য 1 দিন 2 দিন 3 দিন সময় নেবেন না, কয়েক মাস সময় নেবেন। অর্থাৎ ডে বাই ডে কিন্তু সিভিটাকে আপনি ইমপ্রুভ করবেন আর কি। ওকে, তাহলে দেখা যাবে কি আপনার সিভিটার মান কিন্তু অনেক মানে ভালো হবে আর কি। আর এখানে আমি আরেকটা কথা একটু বলে দিতে চাই, যদি আপনারা যদি চান তাহলে এটা অ্যাড করতে পারেন, আর যদি না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। অ্যাকচুয়ালি ডিপেন্ডস করছে আপনাদের উপর। অর্থাৎ আপনারা যখন নাকি এই জায়গায় রিসার্চ এক্সপিরিয়েন্স আপনারা এখানে দিবেন, অথবা হচ্ছে যে এখানে রিসার্চ ইন্টারেস্টেড পর এখানে আরেকটা সেকশন চাইলে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে একদম ব্রিফলি যে আপনার রিসার্চ প্রোফাইলটাকে আপনি প্রেজেন্ট করতে পারেন। লাইক আপনার কতগুলি পাবলিকেশন আছে, এক্সাক্ট নাম্বারটা চাইলে বলতে পারেন, অ্যাভয়েড করা উচিত। ধরে নিচ্ছে আপনার বলা দরকার নেই, বাট আপনার সাইটেশন কত আছে। যেমন আমার এখন রিসেন্ট সাইটেশন হচ্ছে 3000-এর থেকে বেশি, তো আমি বলে দিলাম আমার সাইটেশন হচ্ছে 3000। তারপর এইচ ইন্ডেক্স কত, এইচ ইন্ডেক্স আমার হচ্ছে অলমোস্ট 40-এর মধ্যে ধরে নিচ্ছে, অ্যারাউন্ড এরকমই হবে। তো এইটা হচ্ছে আমাদের এইচ ইন্ডেক্স। এরপর আমার i10 ইন্ডেক্স কত, আমার i10 ইন্ডেক্স হচ্ছে ধরে নিচ্ছে 60, অ্যারাউন্ড 60-এর মতো আছে। তো এইচ ইন্ডেক্স হচ্ছে 60। ওকে, তো আমার সাইটেশন এত, আমার এইচ ইন্ডেক্স এত, আমার আরেকটা হচ্ছে i10 ইন্ডেক্স হচ্ছে এত, আমার এতগুলো পাবলিকেশন আছে। তো এটার খুব ছোট 1 লাইন বা 2 লাইনে যদি আমরা একটা লিস্ট দিয়ে দিই আমাদের রিসার্চ প্রোফাইল হিসেবে, এই রিসার্চ ইন্টারেস্টেড ঠিক নিচে আলাদা করে সেকশন করতে পারি, নাও করতে পারি, তাহলে কিন্তু যে প্রফেসর বা যারা আমাকে ইভালুয়েট করবে তারা খুব ইজিলি বুঝে ফেলতে পারবে আমার প্রোফাইলটা কেমন, বা আমি কি নিয়ে কাজ করছি, বা আমার ক্লায়েন্ট স্টেটাস এখন কেমন। তো যাই হোক, আমরা পুরো জিনিসটাকে কভার করার ট্রাই করেছি। আর আমি আবারও বলছি, আপনারা এটা 1 দিন 2 দিন সময় নিয়ে কখনো সিভি বানাবেন না। আমার নিজের ব্যক্তিগতভাবে যদি বলে, আমার সিভি বানাতে অনেক মাস লেগেছে একটু 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 করে ইমপ্রুভ করতে। তো আপনারা ঠিক সেম রুলটা ফলো করতে পারেন, কারণ আপনারা যদি অনেক আগে থেকে শুরু করেন তাহলে বুঝতে পারবেন কোন জিনিসটা আপনাদের মধ্যে এখন আছে আর কোনটা হচ্ছে মিসিং আছে। তো ওই জিনিসটা কিন্তু কভার করতে পারেন। আর আপনারা যদি একদম শেষ মুহূর্তে গিয়ে সিভিটা বানানো শুরু করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক কিছু আপনাদের সিভিতে অ্যাড করা ছিল, কিন্তু আপনার অ্যাড করার মতো কোনো কিছু পাচ্ছে না, জাস্ট 1 পেজের মধ্যে আপনার সিভিটা শেষ হয়ে যাবে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার, যেটা কভার করলাম। আর একটু যদি আমি একটু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে সিভিটা কয় পেজের হবে। নর্মালি দেখা যায় 2 পেজ, এটা হয় স্ট্যান্ডার্ড। তো আপনারা যদি চান 2 থেকে 3 পেজ, বা খুব রেয়ার 4 পেজ হতে পারে, তবে আমি 4 পেজ রেকমেন্ড করি না, বা বড়জোর হচ্ছে 3 পেজ হতে পারে। আর এখানে চেষ্টা করবেন মানে সবগুলো রেলিভেন্ট ইনফরমেশন প্রোভাইড করার জন্য, কখনো হচ্ছে আননেসেসারি অপ্রয়োজনীয় কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন না, যেটা আপনার প্রোফাইলের সাথে বা আপনি যেখানে অ্যাপ্লাই করছেন সেটার সাথে রেলিভেন্ট, ওই ধরনের ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের সিভি নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। আমি চেষ্টা করেছি সর্বোচ্চটা হচ্ছে এখানে দেওয়ার জন্য। আর এখানে অনেক কিছু বিষয় যেটা আমরা খুব আস্তে আস্তে হচ্ছে আরো এক্সপ্লেন করা উচিত আমি মনে করি না, তবে আপনারা যদি বুঝে নেবেন আশা করি। যেমন কয়েকটা বিষয় আমি একটু টাচ দিয়ে যাই, যেমন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে। তারপর হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার যদি এর থেকে বেশি ডিগ্রি থাকে আপনি এটা অ্যাড করে দিতে পারেন। ওকে, মানে এগুলো যদি কোনো ইমপ্রুভমেন্ট আপনার যদি দরকার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি করতে পারেন। যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আপনি যদি কোনো স্পিকার হিসেবে কোনো জায়গায় কাজ করে থাকেন, যেমন আমি এটা অ্যাড করে দিয়েছি, আমি কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনালি কোনো সেমিনার অ্যারেঞ্জ করেছি, তো সেখানে হচ্ছে আমি স্পিকার হিসেবে কাজ করেছি, এটা কিন্তু এক্সট্রা কারিকুলার এখানে অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ এরকম যেখানে যেখানে মডিফিকেশন বা ইমপ্রুভমেন্টের দরকার হয়, যেটা অ্যাকচুয়ালি আপনার প্রোফাইলের সাথে রিলেভেন্ট, সেগুলো হচ্ছে এখানে অ্যাড করে আরও এনরিচ করা, আরও সমৃদ্ধ করা, আরও সুন্দর করা সিভিটাকে, অর্থাৎ কতটা সুন্দর করা যায় আপনার সিভিটা। ওকে, তো ওইরকম করে আপনি নিজের মতো করে করবেন, আপনি যে ফিল্ডে আছেন ওই ফিল্ডের সাথে ম্যাচ রেখে হচ্ছে করবেন। জাস্ট আমি তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি মাত্র। আশা করা যায় এই লেকচারটা আপনাদের অনেক বেশি হেল্প হবে। আর একদম লাস্টে জাস্ট আমরা একটু যদি বলি, এখানে জাস্ট একটা ওভারভিউ আমরা দিয়েছি যে স্ট্রাকচার অফ সিভি। আশা করা যায় আপনাদের এটা থেকেও বেশ কিছু আপনাদের হেল্প হবে। তাহলে ফাইনালি আমরা হচ্ছে আমাদের সিভির ওপর যে লেকচারটা ছিল, একটা দীর্ঘ একটা লেকচার আমি চেষ্টা করছিলাম যাতে করে খুব লং একটা লেকচারের মাধ্যমে কিভাবে সিভি তৈরি করা যায় এটার পুরোপুরি একটা ধারণা দেওয়ার জন্য, বা পুরো জিনিসটা শেখানোর জন্য। কারণ আমরা জানি অনলাইনে এরকম অনেক ধরনের টুল আছে, তারা করে কি অনলাইনে জাস্ট ইনফরমেশন দেয়, অটোমেটিক হচ্ছে তারা সিভিটা এই জায়গা থেকে পেয়ে যায়, ওইটা কিন্তু খুব ভালো সিভি না। আর আপনারা করবেন কি, সিভিটা মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করবেন,
আর হচ্ছে সিভিটা হবে সাদা কালো, অবশ্যই সাদা কালো হবে। এখানে হচ্ছে কোনো ধরনের রঙিন ডিজাইন এগুলো ইউজ করবেন, এগুলো কোনো প্রফেশনাল সিভির মধ্যে পড়ে না। আর আপনারা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে সিভি তৈরি করবেন, কখনো হচ্ছে অনলাইনে গিয়ে সরাসরি হচ্ছে সিভি ওই জায়গাতে তৈরি করবেন না, যে আপনার অনলাইনে ইনফরমেশন দিলেন ওই জায়গা থেকে সিভিটা তৈরি করে আপনাকে দিয়ে দিল। একটা টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট অনুযায়ী এটাতে থাকবেন। একদম মাইক্রোসফট ওয়ার্ডে স্বচ্ছ নিজে টাইপ করে সুন্দর করে সাদা কালো একটা মানে অ্যাজ ইউজুয়াল একটা প্রফেশনাল সিভি তৈরি করবেন। আর আপনাদের যদি কখনো সুযোগ থাকে অবশ্যই আপনারা একটু কষ্ট করে সার্চ করে দেখবেন, বিভিন্ন ইউনিভার্সিটি আছে, ফরেন ইউনিভার্সিটি, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো দেশের হোক, তো তাদের সিভিগুলি কেমন হয় তো অনলাইনে সার্চ করে আশা করি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। ওই জায়গা থেকে আপনারা দেখলেও কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন। এখানে তারা কিন্তু কোনো টেমপ্লেট ইউজ করেনি, বা তারা কিন্তু এক্ষেত্রে কোনো কালারিং বা হচ্ছে এই ধরনের কোনো কিছু ইউজ করেনি। একদম সাদা কালো স্বচ্ছ সুন্দর প্রফেশনাল একটা সিভি তারা নিজেদের জন্য ক্রিয়েট করে থাকে, এবং তারা ওইটাই কিন্তু লাভ করে, লাইক করে। ওকে, তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের সিভিটা কিভাবে তৈরি করতে হয় এটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। নেক্সট অন্য কোনো লেকচারে দেখাবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।